আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ভিডিও, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন ভিডিও নিয়ে আসলাম, শেষ পর্যন্ত দেখবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে মাছ কেটে থাকি। মাছ কাটতে তো অনেকের কাছেই ঝামেলা মনে হয়, আমারও মনে হয় মাঝে মধ্যে, তবে মাঝে মধ্যে কাটতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো আজকে আসলে মাছ কাটার মতো লোক বাজারে ওইভাবে পাই নাই। আর যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কাটায় আনতো তাহলে সময় নষ্ট হয়ে যেত, সে কারণে মাছ না কেটে বাসায় নিয়ে এসেছে। তো খুব সুন্দরভাবে আরাম করেই কিন্তু আমি মাছগুলো কাটতে পারলাম। আর মাছগুলো এত ভালো ছিল, একদম তরতাজা টাটকা। তো যাই হোক, আমি এখানে কিভাবে মাছ কাটছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। প্রথমে মাছটা পিস করে নিলাম, মাথাটা আস্তই রেখে দেব। অনেকে মাথা দিয়ে ঘন্ট খেতে পছন্দ করেন বা মুড়ি ঘন্ট খেতেও পছন্দ করেন। তো আমিও আমাদের দেশে কিন্তু ওইভাবে মুড়ি ঘন্ট খাওয়া হয় না, আমরা সাধারণত মাছের মাথা আস্তই খেয়ে থাকি। তো আমি আজকে আস্ত মাথাও আপনাদের সাথে রান্না করে দেখাবো, দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। চাইলে আপনারা মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করেও খেতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এই যে দেখতেই পাচ্ছেন মাছের পিসগুলো আমি কিন্তু খুব সুন্দর করে আমার মতো করে নিলাম। আপনারা চাইলে আরও বড় বা ছোটো করে নিতে পারেন। তবে এই যে মাছ কাটা হয়েছে মিডিয়াম পিস, এই ধরনের মাছ কাটাই কিন্তু সুন্দর। যাই হোক, মাথাগুলো আমি আস্তই রেখে দেব। আর এই যে অনেকেরই দেখি মাছ কাটার সময় মাছের আসলে ঠোঁট কাটে না। মাছ কাটার সময় কিন্তু মাছের একটুখানি ঠোঁট কেটে ফেলে দিলে মাছ কাটা দেখতে সুন্দর লাগে। আর আগে কিন্তু মাছের ফুসফুস মানে ফুলকো, এই ফুলকাগুলো কিন্তু আগে মাছের ফেলে দিত না, ওইভাবে ধুয়ে পরিষ্কার করে মাছের সাথে রেখে রান্না করে নিত। এখন মানুষ সব সময় চায় হাঁচিবের কাজ করতে। তো আমিও সেরকম ফুলকাগুলো ফেলে দিলাম। এতে করে মাথার ভিতরে যে রক্ত, ওই রক্তগুলো ওইভাবে থাকবে না, তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে এবং ফুলকার ভিতরে খাওয়ার মতো এমন কিছু আবার নাইও। এখানে আমি খুব সুন্দর করে 2টা মাছ কেটে নিলাম। একটা মাছ কাটা আপনাদের সাথে খুব সুন্দরভাবে শেয়ার করে দেখালাম যে আমি কিভাবে মাছ কেটে নিই। হয়ে গেল মাছ কাটা, এখন তো ময়লাগুলো ফেলে দিতে হবে। তো ময়লার বালতি আছে আমার, তো বালতির ভিতরে খুব সুন্দর করে একটা প্লাস্টিক দিয়ে রেখেছি আগেই, এখন ময়লাগুলো ফেলে দিলাম। মাছ ধোয়ার ভিতরেও কিন্তু একটা সৌন্দর্য আছে। অনেকেরই দেখি মাছ ধোয় ঠিকই, কিন্তু মাছের যে ভিতরে এই যে কালো কালার, এই কালারগুলো পর্যন্ত থেকে যায়, তারপরেও বলে যে আমি খুব সুন্দর করে মাছ ধুয়েছি। আসলে মাছ দেখলে বোঝা যায় যে মাছটা কত সুন্দরভাবে ধোয়া হয়েছে এবং পরিষ্কার হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছের ভিতরে, এবং এই যে মাছের ভিতরে যে কাটার কাছে একটু লালের একটা র্যাক থাকে রক্তের, তো ওটাও কিন্তু খুব সুন্দর করে ফেলে এরকম সুন্দর করে দিতে হবে। তো সমস্ত সব কিছু খুঁটিনাটি করে ফেলে দিয়ে তারপরে কিন্তু মনের ইচ্ছা মতো পানি দিয়ে কাছাকাছি করে নিতে হবে। আর মাছ খাসতে কিন্তু আমার কাছে ভালোই লাগে, বেশি করে পানি দিয়ে বা অনেক সময় একটু লবণ দিয়ে হালকা করে খাঁচার পরে তারপরে হলো মাছ আবার পানি দিয়ে ধুয়ে নিতে হয়। তো মাছ তো অনেকেরই দেখি আবার যে ছোট্ট একটি পাতিল নেয় মাছ ধোয়ার জন্য। আসলে মাছ ধোয়ার সময় একটু বড় পাতিলে হলে ভালো হয়, এতে করে মাছগুলো সুন্দরভাবে খেঁচে নেওয়া যায় এবং পরিষ্কারটাও ভালো হয়। আর মাছ ধোয়ার পরে যদি একদম সাদা কাপড়ের মতো ধপধপা না হয় তাহলে তো আমার কাছে মাছ ধোয়া হবেই না। এই যে দেখতেই পাচ্ছেন মাছ কিন্তু একদম ধপধপা ফর্সা হয়ে গেছে। তারপরও আমি বেশি করে লবণ দিয়ে 3-4-5 মিনিটের জন্য রেখে দেব। আর তারপরে কিন্তু আবার 5-6টা অন্তত ধোয়া দিয়ে খুব সুন্দর করে উঠিয়ে নেব। এতে করে মাছটাও খুব সুন্দর থাকবে, একটু শক্ত শক্ত হয়ে থাকবে, আর মাছটা ধুয়ে নিলেও টাটকা থাকবে। তো যাই হোক, এই যে এখানে আমি লবণ মেখে রেখে দেব 5-6 মিনিটের জন্য। তারপরে চলে যাব আমি মাছ আজকে কী দিয়ে রান্না করব, পাশাপাশি আর কি রান্না করব সেই সমস্ত কাটাকাটি করে নেওয়ার জন্য। এখানে চলে আসলাম কিছু সবজি গুছিয়ে নিতে, আর পাশাপাশি রান্না করব সেগুলো কেটে নিতে। তার আগে ভাতটা বসিয়ে দিয়ে আসি, অলরেডি অনেকটা সময় চলে গিয়েছে। তো ভাত বসিয়ে দিই, এদিক থেকে ভাত হতে থাকুক আর ওদিক থেকে আমি আজকে কাটাকাটি করে নেব।
রান্নাঘরে যদি কাউন্টার টপ বেশি থাকতো তাহলে এখানে দাঁড়িয়ে কাটাকাটিটা করে নিতে পারতাম, কিন্তু তা তো আর নেই। এখন আমি ডাইনিং টেবিলে চলে যাব সবজি কাটার জন্য, আর এখানে বসেই বেশিরভাগ সময় আমি কাটাকাটি করে থাকি। সাধারণত মানে নিচে বসে করলে ভালো হয়, তবে আমার বসে বসে কাটাকাটি করতে একদমই ভালো লাগে না। তো করলা ভাজি করব আর মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। অনেকেরই দেখি মাছের ভিতরে 3-4 রকমের সবজি মিশিয়ে তারপরে মাছের ঝোল করে। আসলে যে কোনো মাছের একটা সবজির সাথে মিল থাকে। আপনি দেখবেন এই ধরনের মানে ইলিশ মাছ বাদে এই ধরনের মাছ কিন্তু বেগুন দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। অনেকে পটল দিয়ে খেতেও পছন্দ করে। যাই হোক, এখানে খুব সুন্দর করে উস্তা আমি কেটে রেখে দিলাম, মানে করলা আমি কেটে রেখে দিলাম, আর মাছের জন্য পেঁয়াজ কেটেছি, সেই সাথে করলা ভাজি এবং মাছের ঝোলের জন্য কাঁচামরিচ কেটে নিলাম। কাঁচামরিচের তো প্রচণ্ড দাম, তারপরেও আমরা না খেয়ে পারি না, যতটা সম্ভব খাওয়ারই চেষ্টা করি। ময়লাগুলো ফেলে দিলাম, এখন হলো সবজিগুলো গুছিয়ে নেওয়ার পালা। কাটাকাটি শেষ হয়ে গিয়েছে, অল্প একটু বাকি আছে, সেইটুকু করব। সবজিগুলো আগে গুছিয়ে ফ্রিজে রেখে দিই, তারপরে আমি বেগুনগুলো কেটে নেব। তবে মাছের জন্য বিভিন্ন রকমভাবেই বেগুন কাটা যায়। আমাদের দেশে মাছে কীভাবে বেগুন কেটে দেয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেগুন ফালি ফালি করে একটু লম্বা মাঝখান থেকে ফেরে নিতে পারতাম, কিন্তু না, আমি কিন্তু পুরো বেগুনটা মাঝখান থেকে মানে 2 ভাগ করে এখন হলো মানে একটু ডিজাইন করে তেরসা তেরসা করে কেটে নিলাম। এই কাটা বেগুনটা কিন্তু দিয়ে রান্না করে দেখবেন, মাছ দেখতেও যেমন সুন্দর এবং খেতে তো মজা হবেই। তো 2টা বেগুন দিতে চেয়েছিলাম, কিন্তু বেগুনগুলি যেহেতু একটু ছোট সাইজের, সে কারণে আমি 3টা দিয়ে দিলাম। আবার অতিরিক্ত বেগুন দিলে কিন্তু মাছের ঝোলটা ওইভাবে ভালো লাগবে না। আর মাছ রান্নার ভিতরে একটা যে কোনো সবজি দিলেই ভালো হয়, আর 2-3 রকমের সবজি দিলে তো ওটা একটা পাঁচমিশালি সবজি বা নিরামিষই হয়ে যায়। যাই হোক, এখানে করলা ভাজি আমি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর এখানে মাছ বসিয়ে দিলাম। আর এই যে টাটকা একদম তরতাজা মাছের মাথা দুটো আজকেই রান্না করে নেব। ফ্রিজে রেখে মাছের মাথা খেলে কিন্তু ওই রকমভাবে স্বাদ পাওয়া যায় না, কেননা ফ্রিজে রাখলে মাথার ভিতরে যে মগজ থাকে সেগুলো শুকিয়ে যায়, আর একদম টাটকা টাটকা রান্না করে খেলে আপনি অন্যরকম স্বাদ পাবেন। যাই হোক, এখানে মাছের মাথা আর মাছ দিয়ে দিয়েছি, এখন খুব সুন্দরভাবে কষিয়ে নিব আগে, তারপরে আমি হলো বেগুন দিয়ে দিব। তবে বেগুন আমরা কষাই না, কেননা বেগুন একদম এত নরম সবজি যে অল্প মানে হালকা একটা ভাপেই কিন্তু সেদ্ধ হয়ে যায়, সে কারণে বেগুন আর কষানোর কোনো প্রয়োজন নেই। আপনি এইভাবে দিয়ে দিবেন, তারপরে 2-3টা বলক উঠলেই কিন্তু বেগুন রান্না শেষ। এই যে হয়ে গিয়েছে আমার মাছ রান্না। তবে খাওয়া দাওয়া সম্পূর্ণ শেয়ার করতে পারবো না, কেননা অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি যেহেতু এসেছে, মানে তুমুল ঝড় বৃষ্টি, যেমন বৃষ্টি তেমন বাতাস, সে কারণে আর খাওয়া দাওয়া বসে আপনাদের সাথে শেয়ার করলাম না। সবাই খাওয়া দাওয়া অফ ক্যামেরাতে করে নিয়েছি, তবে আমি কিন্তু আপনাদের সাথে বৃষ্টির কিছু অংশ ধারণ করে রেখেছি শেয়ার করার জন্য। এই যে দেখেন, বৃষ্টি পেয়ে কিন্তু অনেক ছেলেপেলেরা রাস্তায় নেমে পড়েছে গোসল করার জন্য। আমারও ইচ্ছা করে এরকম বৃষ্টি ভিজে গোসল করার, তবে আমাদের পক্ষে তো আর সম্ভব না, ছাদেও যাব না আর রাস্তায়ও যাব না। ছেলেরা যখন যেখানে খুশি সেরকমই চলতে পারে। যাই হোক, ছেলেটা খুব সুন্দর করে গোসল করলো, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সেই সাথে আমার বাসার আশেপাশে যে গাছপালা আছে সেগুলোতে অনেক মানে নানান রকমের ফুল ফুটেছে, আপনাদের সাথে একটু শেয়ারও করে দিলাম। বারান্দায় দাঁড়িয়ে বাহিরের গাছের এইরকম ফুল ধরা কিন্তু ভীষণ একটা ভাগ্যের ব্যাপার, তো সেটা আমার ভাগ্যে আছে, আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। বিকেলবেলা চলে এসেছি, একটু চা খাবো, তো অত বেশি খেতে ইচ্ছে করছিল না, তারপরেও বানিয়ে নিলাম 2 কাপ, মা এবং আমি খাবো। এই যে চায়ের কালার দেখলেই বোঝা যায় যে চা কত সুন্দর হয়েছে। অতিরিক্ত চা
জাল করতে হয় না। অতিরিক্ত জাল করা চা কিন্তু কালার নষ্ট হয়। জেনে রাখবেন, চা পাতা দেওয়ার পরে 2 থেকে 3টা বলক ওঠার পরেই নামিয়ে নিলে ভালো হয়। যাই হোক, চা কিন্তু টেবিলে নিয়ে এসেছি, এখন দুইজনে খেয়ে নিব অফ ক্যামেরাতে। দুপুরবেলা ভাই এসেছিল, ছোট ভাই, সাথে কিছু ফল ফ্রুটস এনেছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে আম আর সেই সাথে বড় 2টা পেঁপে এনেছে। এখনই কাটবো আম এবং পেঁপে। আনার পরে ফল ফ্রুট রেখে খাওয়ার আমার একবারেই অভ্যাস না, সাথে সাথে খেয়ে ফেললে বেশি ভালো লাগে। তাই এখন কেটে নিচ্ছি, পেঁপে খাবো, আম খাবো, আর আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকেন, আমার পাশে থাকেন, লাইক করে দিবেন ভিডিওটি বেশি বেশি। আল্লাহ হাফেজ।